গল্পের শুরুতেই আমরা একটা সামুদ্রিক রাজ্য দেখতে পাই, যেখানে একটা মাছের রাজা আছে যে জাদুর আংটি পরে। সে তার জাসুসের সাথে কথা বলে, যে কিনা একটা ব্যাঙ। রাজা ব্যাঙকে জিজ্ঞাসা করে যেই মাছকে সে বিয়ে করবে সেই মাছের খোঁজ পাওয়া গেছে কিনা। ব্যাঙ তখন রাজাকে বলে যে সে জানে না যে মাছটা কোথায়। এতে রাজা বেশ রেগে যায় আর ব্যাঙকে আদেশ দেয় নদী, ঝর্ণা, পুকুর সব জায়গায় খুঁজতে। তারপর আমরা চলে যাই রাশিয়ার একটা গ্রামে। সেখানে আমরা একটা অন্ধ কামার আর তার ছেলে ইভানকে দেখতে পাই, যাকে তার কুকুর ঘুম থেকে জাগাচ্ছে। ইভান একটা নরম মনের মানুষ আর সাথে একটু বোকাও। ইভান যখন ঘরের বাইরে যায়, তার বাবা তাকে কামারের কাজ শিখতে বলে আর ইভান তাতে রাজি হয়ে যায়। তারপর তার বাবা তাকে কিছু মাছ ধরতে বলে। তখন সে একটা বালতি এবং কাঁটা চামচ নিয়ে নদীর দিকে হাঁটতে শুরু করে, যেটা পুরো বরফে ঢাকা। বরফের উপরে এসে ইভান ওখানে একটা গর্ত করে মাছ ধরতে শুরু করে। পানিতে হঠাৎ বুদবুদি তৈরি হয় আর এতে ইভান বেশ অবাক হয়। তখনই পানির একটা বড় স্রোতের সাথে একটা মাছ এসে ইভানের বালতিতে পড়ে। এত সহজে মাছ পেয়ে সেটা রান্না করার জন্যই ইভান বাসায় ফিরতে চায়। তখনই বালতির মাছটা আশ্চর্যজনকভাবে কথা বলে ওঠে আর তাকে রান্না না করার জন্য অনুরোধ করে। মাছটা বলে, তুমি যদি আমাকে নদীতে ছেড়ে দাও তাহলে আমি তোমার 3টা ইচ্ছা পূরণ করব। ইভান এতে খুশি হয়ে যায় আর বলতে গেলে ভুলবশতই তার প্রথম ইচ্ছা প্রকাশ করে ফেলে। ইভান নিজে নিজেই বলতে থাকে যে সে বাড়ি থেকে বের না হয়ে পুরো শহরটা দেখতে চায়। তখন আমরা দেখি যে হঠাৎ করেই ইভানের বাড়ি উপরে উঠতে শুরু করেছে। ইভান তখন মাছটাকে জিজ্ঞাসা করে এসব কি হচ্ছে। মাছটা ইভানকে জানায় যে তার প্রথম উইশ পূরণ করা হয়েছে। ইভান তখন বলে, এটা তো আমি এমনিই বলেছি। কিন্তু কিছু বুঝতে পারার আগে কিছুক্ষণের মধ্যেই ইভানের বাসা তার কামারখানা থেকে আলাদা হয়ে যায় আর গাড়ির মতো চলতে শুরু করে। এরপর আমরা দেখি চারিপাশে বরফে ঢাকা হওয়ার কারণে ইভান ঠান্ডায় কাঁপতে থাকে। তাই সে তখন বলে ফেলে, এখন যদি গরমকাল হতো আর চারিদিকে সবুজে ভরা থাকতো তাহলে অনেক ভালো হতো। আর সাথে সাথে চারপাশের বরফ উধাও হয়ে যেতে লাগে আর আমরা দেখি যে চারপাশটা একদম সবুজে ভরে গিয়েছে। মাছটি তখন ইভানকে বলে যে তোমার দ্বিতীয় উইশটিও পূরণ হয়েছে আর শুধুমাত্র একটি উইশ বাকি আছে। ইভান একটা বালতিতে করে ওই মাছটাকে নিয়ে সামনে আগাতে থাকে আর বলতে থাকে যে সে কিসব তুচ্ছ জিনিসপত্র চেয়ে উইশগুলো নষ্ট করেছে। সে আরো ভালো কিছু চাইতে পারত। মাছটা তখন উত্তর দেয় যে প্রত্যেকটা মানুষেরই নিজস্ব উপলব্ধি আছে আর মানুষ কিছু চাওয়ার সময় নিজস্ব চিন্তাধারাকে অনুসরণ করেই চায়। তারপর আমরা দেখি যে কিছু দূর যাওয়ার পরেই একটা ডাকাত দল ইভানকে ছিনতাই করার চেষ্টা করে। কিন্তু তারা যখন ইভানের কাছে কোনো টাকা পয়সা পায় না, তখন তারা ওই মাছটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু একসময় সুযোগ বুঝে ইভান মাছটাকে বালতি সহ নিয়ে দৌড়ে পালাতে থাকে আর ডাকাত দল তার পিছনে দৌড়াতে থাকে। এক পর্যায়ে আর কোনো রাস্তা না পেয়ে ইভান মাছটিকে নদীর পানিতে ছেড়ে দেয়। তারপর ডাকাত দলেরা ইভানকে একটা গাছের সাথে উল্টো করে বেঁধে ঝুলিয়ে রেখে চলে যায়। এর কিছু সময় পর দেখা যায় একটা সুন্দরী মেয়ে এসে ইভানকে গাছ থেকে নামিয়ে মুক্ত করে দেয়। ইভান সেই মাছটির কাঁধে একটা মাছের প্যাটার্নের স্ক্রাফ থেকে বুঝে যায় যে এটা সেই মাছ যে কিনা মানুষের রূপ নিয়েছে। তারপর মাছটি তার পরিচয় দেয় ইয়ানা নামে। ওই মাছটা যাতে পালিয়ে না যায় তাই ইভান তার স্কার্ফ নিয়ে নেয় আর বলে যে আমার এখনো একটা উইশ বাকি আছে আর এই উইশটা আমি সঠিক সময়ে ব্যবহার করব। তারপর ইয়ানা ইভানকে তার প্ল্যান জিজ্ঞাসা করলে ইভান বলে যে সে রাশিয়ার রাজা জারের মেয়েকে বিয়ে করতে চায়। ইয়ানা তখন তাকে জিজ্ঞাসা করে যে এটাই তার তৃতীয় উইশ কিনা। ইভান তখন বলে এটা সে নিজের যোগ্যতাই অর্জন করতে চায় আর ইয়ানাকে বলে শুধু সমর্থন করতে। ইয়ানা এতে রাজি হয়ে যায়। এর পরের সিনে আমরা জারের প্রাসাদ দেখতে পাই। ওইখানকার একটা দাসী রাজকুমারী ন্যান্সিকে খবর দেয় যে ইংল্যান্ড থেকে একজন রাষ্ট্রদূত এসেছেন। এই খবর শুনে রাজকুমারী খুশি হয়ে যায়, কারণ এটা তার একটা স্বপ্ন যে সে যে কোনো ইংরেজকে বিয়ে করবে। এই জন্য রাজকুমারী ন্যান্সি তাড়াতাড়ি সুন্দর করে রেডি হয়ে নেয়। কিন্তু রাজা জার ইংরেজদেরকে একদমই পছন্দ করে না, তাই তিনি কখনো চান না যে তার মেয়ে কোনো ইংরেজকে বিয়ে করুক। এরই মধ্যে আমরা দেখি যে ইংল্যান্ডের রাষ্ট্রদূত পৌঁছে গেছে আর সে রাজার অনুমতি নিয়ে তার মেয়ের হাত চাইতে আসে। নিজের উদ্দেশ্য হাসিল করার জন্য সে রাজকুমারী ন্যান্সিকে একটা ছাতা দেয়। কিন্তু রাজা জারের এগুলো পছন্দ হয় না, তাই রাজা ওই রাষ্ট্রদূতকে ধমক দিয়ে বলেন যে ইংরেজরা সব জায়গায় শুধু লুটপাট করতেই যায়। ইতিমধ্যেই ইভান আর ইয়ানা ওই রাজ্যে পৌঁছে গেছে। তো আমরা দেখি যে এই রাষ্ট্রদূত রাজাকে অদ্ভুত একটা যন্ত্র দেখিয়ে বলে এটি নিজ থেকেই গান বাজাতে পারে। কিন্তু সত্যটা হলো ওই মেশিনের মধ্যে একটা লোক রয়েছে যে বাটন প্রেস করে গান বাজায়। কিন্তু ওই রাষ্ট্রদূত কথাটা রাজার থেকে লুকিয়েছে আর ওখানে উপস্থিত কেউই এই চালাকিটা ধরতে পারে না। ওদিকে ইভান আর ইয়ানা প্রাসাদের প্রাচীরের ওই পার থেকে এগুলো দেখছে আর এদিকে রাজা বলে যে এই মেশিন তার পছন্দ হয়নি, তার এটা লাগবে না। কিন্তু ন্যান্সি পুরোপুরি ইংরেজ রাষ্ট্রদূতের প্রেমে পড়ে যায় আর তাকেই বিয়ে করতে চায়। আর এটা দেখে রাজা বিভ্রান্তিতে পড়ে যায়। তিনি বুঝে উঠতে পারেন না যে কিভাবে তার মেয়েকে বোঝাবেন। আর ঠিক ওই সময় আমরা দেখি ইভান দৌড়ে ওখানে চলে আসে। তারপর সে রাজাকে বলে কোনো ইংরেজের সাথে আপনার মেয়েকে বিয়ে দেওয়ার দরকার নেই, আমি আপনাকে এমন যন্ত্র এনে দিব যেটা নিজে নিজেই গান বাজাতে পারে। এই কথা শুনে রাজা খুব খুশি হয়ে যায়, অন্তত এই কারণটা দেখিয়ে সে ইংরেজের সাথে তার মেয়ের বিয়েটা আটকাতে পারবে। তারপর রাজা ইভানকে বলে যে সে যদি এই অসাধ্য সাধন করতে পারে তাহলে সে যা চাইবে রাজা তাকে তাই দিবে। ইভান তখন জিজ্ঞাসা করে যে রাজা তাকে রাজকন্যার সাথে বিয়ে দিবেন কিনা। রাজা এতেও সম্মতি দিয়ে দেয়, কিন্তু রাজকুমারী এতে খুশি হয় না। বাইরে বের হয়ে ইভান ভেতরে যা যা হয়েছে তা ইয়ানার সাথে শেয়ার করে। ইয়ানা তখন ইভানকে বলে যে এমন বাদ্যযন্ত্র তো আছে ঠিকই, কিন্তু সেটা হাসিল করা খুবই মুশকিল। ইভান তখন এর কারণ জানতে চায়। ইয়ানা তখন বলে বাদ্যযন্ত্রটা একটা বিড়ালের কাছে আছে,
যে গভীর জঙ্গলে বাস করে, আর আজ পর্যন্ত ওই বাদ্যযন্ত্রটা আনার যেই চেষ্টা করেছে সে আর জীবিত ফিরে আসতে পারেনি। ইয়ানা আরও বলে যে ওই যন্ত্রটিতে এক প্রকার অদ্ভুত ক্ষমতা আছে। ওই যন্ত্রটিতে যখন সুখের সঙ্গীত বাজানো হয় তখন সেখানে সবাই নাচতে শুরু করে, আর ততক্ষণ পর্যন্ত নাচে যতক্ষণ না পর্যন্ত সে ক্লান্ত হয়ে পড়ে যায় আর কোনো জীব এসে তাকে খেয়ে ফেলে। আবার এটাতে যদি কোনো বিষণ্ণ সুর বাজানো হয় তাহলে এখানে সবাই কান্না করতে বাধ্য হয়, আর ততক্ষণ পর্যন্ত কাঁদতে থাকে যতক্ষণ না পর্যন্ত কাঁদতে কাঁদতে সে ঘুমিয়ে পড়ে, আর এরপর আবার কোনো জীব এসে তাকে খেয়ে ফেলে। বিপদ আছে জেনেও ইভানের ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নেয়। তারপর তারা জঙ্গলের দিকে যেতে থাকে। জঙ্গল যত গভীর হয় পথ তত কঠিন হয়। এভাবে পথ পার করতে করতে তারা প্রায় তাদের লক্ষ্যের কাছাকাছি পৌঁছে যায়। তারপর আমরা দেখি যে জঙ্গলের প্রবেশদ্বারে পৌঁছানোর পর ইয়ানা ইভানকে বলে তাকে এখান থেকে একাই যেতে হবে। তারপর আমরা দেখি যে ইভান যখন একা একা জঙ্গলের মধ্য দিয়ে পার হচ্ছিল তার চারপাশে মানুষের মাথার খুলি এবং হাড়গোড় পড়ে আছে। তখনই ইভান একটা বিড়ালকে দেখতে পায়। সে ইভানকে জিজ্ঞাসা করে যে সে কি এখানে ওই বাদ্যযন্ত্রটা নিতে এসেছে। তখন ইভান স্বীকার করে যে হ্যাঁ, সে ওটাই নিতে এসেছে। তখন বিড়ালটি ইভানকে বলে যে তাকে একটা পরীক্ষা দিতে হবে। পরীক্ষাটি হলো ওই বাদ্যযন্ত্রের সঙ্গীত শুনে যদি ইভান নিজের উপর কন্ট্রোল না হারায় তাহলে সে জিতে যাবে। বিড়ালটি ইভানকে জিজ্ঞাসা করে যে সে সুখের সঙ্গীত শুনতে চায় নাকি দুঃখের। ইভান দুঃখের সঙ্গীত চয়েস করে। সঙ্গীত শুরু হওয়ার পর আশ্চর্যজনকভাবে ইভানের উপর এই সঙ্গীতের কোনো ইফেক্টই পড়ে না। তখন ইভান সেই সঙ্গীতের বাকি অংশটা গাইতে শুরু করে। তখন বিড়ালটা অবাক হয়ে জিজ্ঞাসা করে সে কিভাবে এই সঙ্গীতটা জানলো আর সে কেন দুঃখী হলো না। ইভান তখন বলে সে যখন ছোট ছিল তার মা তাকে প্রতিদিন এই সঙ্গীতটা শোনাতো, তাই এই সঙ্গীতের কোনো প্রভাবই তার উপর পড়েনি। চ্যালেঞ্জে হেরে যাওয়ায় বিড়ালটা ইভানকে বলে যে সে যদি ইভানকে এই বাদ্যযন্ত্রটা দিয়ে দেয় তাহলে সে ক্ষুধায় মরে যাবে। এই কথা শুনে ইভান তার ব্যাগে যে খাবারগুলো ছিল সেইগুলো ওই বিড়ালটাকে খেতে দেয়। এতে ওই বিড়ালটা এতটাই খুশি হয় যে সে শুধু ইভানকে বাদ্যযন্ত্রই দেয় না, বরং সে তার সাথেই থাকতে চায়। অন্যদিকে ইয়ানা নদীর পাড়ে শান্তিতে বসে ইভানের জন্য অপেক্ষা করছে। হঠাৎ করেই মৎস্যরাজার সংবাদবাহক ব্যাংকটা সেখানে আসে আর ইয়ানাকে বলে যে মৎস্যরাজা তাকে খুঁজছে, তাই সে যেন জলদি গিয়ে রাজার সাথে দেখা করে আর তাকে বিয়ে করে নেয়। ইয়ানা তখন ব্যাংকটিকে জানিয়ে দেয় যে সে কখনোই মৎস্যরাজাকে বিয়ে করবে না। তখন ইভান ওই বিড়াল আর ওই বাদ্যযন্ত্রটার সাথে ওখানে আসে। সেখানে ইভান ইয়ানা আর ব্যাঙের কথাবার্তা শুনে ফেলে। তারপর ইয়ান কৌতূহল নিয়ে ইভানকে জিজ্ঞাসা করে যে সে ওই বাদ্যযন্ত্রটা পেয়েছে কিনা। ইভান বলে যে হ্যাঁ পেয়েছে। কিছুক্ষণ পর তারা দুইজন ফিরে আসার প্ল্যান করে। ফিরে আসার পথে ইভান ইয়ানাকে বলে যে সে জানে ইয়ানা মৎস্যরাজাকে বিয়ে করতে চায় না আর তাই সে ওখান থেকে পালিয়ে এসেছে। ইয়ানা তখন বলে হ্যাঁ, আমি তাকে ভালোবাসি না। এর পরের সিনে আমরা আবার সেই রাজপ্রাসাদটি দেখতে পাই, যেখানে ইংল্যান্ডের সেই রাষ্ট্রদূত এবার ইতালির রাষ্ট্রদূতের রূপ ধারণ করে এসেছে। সে রাজাকে বিয়ের জন্য মানাতে থাকে, আর এদিকে রাজকুমারী তাকে চিনে ফেলেছে, তাই সে অনেক খুশি হয়ে যায়। কিন্তু বিয়ের প্রস্তাব দেওয়ার আগেই ইভান সেখানে চলে আসে, আর ইভানের সংকেত পাওয়ার সাথে সাথে বিড়ালটা খুশির সঙ্গীত বাজাতে শুরু করে দেয়। আর ওখানকার সব লোক তখন খুশিতে নাচানাচি করতে শুরু করে, কারণ এটা একটা জাদুর সঙ্গীত। তারপর এক পর্যায়ে ইভানের সংকেতে বিড়ালটির সঙ্গীত থামিয়ে দেয়। রাজা অনেক খুশি হয়ে যায় এবং ইভানকে অভিনন্দন জানায়, আর তিনি সিদ্ধান্ত নেন যে বাদ্যযন্ত্র আর বিড়াল দুটোকে তিনি রাজপ্রাসাদে রাখবেন। ইভান তখন রাজাকে তার চুক্তি মনে করিয়ে দেয় যে রাজকুমারীর সাথে সে বিয়ে করতে চায়। রাজা তো রাজি হয়ে যায়, কিন্তু ন্যান্সি খুশি হয় না। সে তো শুধু ইংরেজটাকেই বিয়ে করতে চায়। তারপর আমরা দেখি যে ওই দিন রাতে ন্যান্সি গুদাম ঘরে যায়, যাতে সেখানে সে তার দুষ্টু মায়ের আত্মাকে ডাকতে পারে। আত্মা উপস্থিত হয়ে ন্যান্সিকে জিজ্ঞাসা করে যে তাকে কেন ডাকা হয়েছে। ন্যান্সি তখন বলে যে সে ইভানকে এমন একটা কাজ দিতে চায় যেটা সে কখনোই কমপ্লিট করতে পারবে না। ন্যান্সির মা তখন তাকে একটা কঠিন চ্যালেঞ্জের প্রস্তাব দেয়। পরদিন ন্যান্সির প্ল্যান অনুযায়ী ওই রাষ্ট্রদূত রাজাকে একটা যন্ত্র দেখায়। এই যন্ত্রের মধ্যে সবজি দিলে সেটা কুচি কুচি হয়ে বের হয়ে আসে, আর ফল দিলে সেটা জুস হয়ে বের হয়ে আসে। কিন্তু এবারও কেউ জানতো না যে ওই যন্ত্রের মধ্যে একজন লোক বসে আছে, যেই কিনেই সব কাজ করছে, আর সবাই ভাবে যে যন্ত্রটি একা একাই কাজ করছে। তারপর ওই রাষ্ট্রদূত রাজাকে জিজ্ঞাসা করে যে এই যন্ত্রের মতো কোনো যন্ত্র তার রাজ্যে আছে কিনা। রাজা তখন উত্তর দেয় যে না, নেই। তখনই ন্যান্সি বলে ওঠে যে ইভান কি পারবে এমন কোনো যন্ত্র আনতে যেটা নিজ থেকেই খাবার সার্ভ করে আর পরিষ্কার করে। রাজা তখন বলে যে সে একটা ম্যাজিক কার্পেট সম্পর্কে শুনেছে যেটা এমন করতে পারে, কিন্তু তিনি কখনো এটা দেখেননি। ন্যান্সি তখন প্রস্তাব দেয় যে ইভান যদি ওইরকম ম্যাজিক কার্পেট নিয়ে আসতে পারে তাহলে সে তাকে বিয়ে করবে। তারপর ম্যাজিক কার্পেটের খোঁজে ইভান ইয়ানার সাথে যাত্রা শুরু করে। যাওয়ার পথে ইয়ানা ইভানকে বলে যে এরকম কার্পেট জন্য রন নামে দুই ভাইয়ের কাছে আছে, যারা বহুত বছর আগে শহর থেকে পাহাড়ে বাস করতে চলে গেছে। সময়ের সাথে সাথে ওই দুই ভাই অনেক অলস হয়ে যায়, কারণ ওই কার্পেটটাই তাদেরকে খাবার পরিবেশন করত আর পরিষ্কারও করত। যাওয়ার পথে এক পর্যায়ে ইভান আর ইয়ানা এক বৃদ্ধ দম্পতির বাসায় রেস্ট নিতে আসে। তারা গরিব হওয়া সত্ত্বেও তাদের মধ্যে রয়েছে অনেক প্রেম। ওখান থেকে যাওয়ার পথে ইয়ানা ইভানকে বলে যে দুইটা মানুষের মধ্যে ভালোবাসা হতে হবে সুই সুতার মতো, যেখানে একজনকে ছাড়া আর একজন অকেজো। এইভাবে কথাবার্তা বলতে বলতে সুন্দর সবুজ মাঠের মধ্যে দিয়ে হেঁটে যায় ওরা দুইজন। এক পর্যায়ে গিয়ে অবশেষে তারা ওই দুই ভাইকে খুঁজে পায়। এই দুই ভাই নড়াচড়া না করার ফলে বিশাল মোটা হয়ে গেছে, আর তারা পাহাড়ের একটা গুহার মধ্যে ওই ম্যাজিক কার্পেট নিয়ে বসে আছে। এক পর্যায়ে এই দুই ভাই খেতে খেতে ক্লান্ত হয়ে যায়,
তখন ইভান তাদের কাছে ওই জাদুর চাদর চায়। এতে তারা প্রচন্ড রাগ হয়ে যায় আর ইভানের দিকে নারকেল ছুঁড়ে মারে, যার কারণে সে ওখানেই বেহুশ হয়ে যায়। ইয়ানা তখন দ্রুত তাকে সেখানে সাহায্য করার জন্য আসে। আর এরপর ইয়ানা ওই দুই ভাইকে তাদের পানিতে তাদের প্রতিবিম্ব দেখতে বলে। তারা এতটাই মোটা ছিল যে তাদের প্রতিবিম্ব একটা জানোয়ারের মতো দেখাচ্ছিল, তাই তারা ইয়ানার কাছে এর সমাধান জানতে চায়। ইয়ানা তখন তাদেরকে অলসতা দূর করার পরামর্শ দেয়। তারা ইয়ানার কথায় রাজি হয়ে যায় এবং ওই জাদুর চাদরটা তাকে দিয়ে দেয়। এরই মধ্যে তখন ইভানের জ্ঞান ফিরে এসেছিল, তাই তারা চাদরটা নিয়ে সেখান থেকে চলে যায়। ইভান তো ওখান থেকে জাদুর চাদরটা পেয়ে বেশ খুশি হয়েছিল এবং রাস্তা দিয়ে যাওয়ার সময় সে রাজকুমারীর জন্য ফুল খুঁজতে শুরু করে। ইয়ানা তখন বলে যে, তুমি কি জানো ন্যান্সি তোমাকে বাস্তবে বিয়ে করতে চায় না। ইভান তখন ইয়ানার কোনো কথারই পাত্তা দিচ্ছিল না। সে পরিকল্পনা করছিল যে রাজকুমারীকে কিভাবে সে বিয়ের প্রস্তাবটা দেবে। এদিকে তো ইয়ানা ইভানের উদারতা এবং তার সরলতার মনোভাব দেখে তাকে অলরেডি ভালোবেসে ফেলেছে, কিন্তু সে তার ভালোবাসার কথা প্রকাশ করে না। অন্যদিকে রাজপ্রাসাদে তো রাজকুমারী আর দূত এটাই উদযাপন করছিল যে ইভান আর কখনোই ফিরে আসবে না। কিন্তু তাদের এই আশায় যেন বালি, কারণ ইভান তো বহাল তবিয়তে সেখানে ফিরে এসেছে এবং এলাকাবাসী তাকে অনেক উৎসাহ নিয়ে স্বাগত জানায়। সেখানকার সবাই তাকে একজন হিরোর মতো করেই দেখতে থাকে। আর রাজাও দেখছিল মানুষ কিভাবে ইভানের প্রশংসা করছে। কিন্তু ন্যান্সি তো এই পাশে রাগে ফুলেছিল, কারণ সে কখনোই ভাবতেই পারেনি যে ইভানকে সে বিয়ে করবে। রাজকুমারী পুরোপুরি হতাশ হয়ে তার মায়ের আত্মাকে আবার ডাকে এবং এই বিয়ে থেকে সে কিভাবে মুক্তি পাবে সেটা জানতে চায়। আর সেখানে তার মা তাকে একটা ভয়ঙ্কর পরিকল্পনার কথা বলে। এরপর দিন সকালবেলায় ন্যান্সি সবার সামনে বলে যে সে ইভানকে বিয়ে করতে রাজি, কিন্তু তার জন্য তাকে অন্ধকার দুনিয়ায় গিয়ে তার মায়ের সঙ্গে দেখা করে আসতে হবে। এটা শুনে তো রাজা বুঝতে পারে যে তার মেয়ে আসলে ইভানকে বিয়ে করতে চায় না। সে ভালো করে জানে অন্ধকার দুনিয়ায় গেলে কেউ আর ফিরে আসতে পারে না। রাজা তখন এটা নিয়ে বেশ টেনশনে পড়ে যায়, কিন্তু ইভান ওই অন্ধকার দুনিয়ায় যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপরে ইয়ানা তাকে বলে যে ওই অন্ধকার দুনিয়াতে যাওয়া কিন্তু মোটেও সহজ নয়। সে আরও বলে ওখানে পৌঁছাতে হলে তোমাকে আগে একটা অন্ধকার জঙ্গলে যেতে হবে, যেখানে থাকবে নাম না জানা অনেক ভয়ঙ্কর পশু, এমনকি কুয়াশায় ভরা একটা কালো নদীও পার হতে হবে। কিন্তু ইভান তো মন স্থির করেই ফেলেছে যে সে ওখানে যাবে, তাই যাওয়ার আগে সে তার অন্ধ বাবার সঙ্গে একবার দেখা করে যেতে চায়। এরপরে তারা দুইজন চলে যায় তার বাবার সঙ্গে দেখা করতে। যখন ইয়ানা ইভানের বাবার সঙ্গে কথা বলে, সে তার গলার আওয়াজ শুনে বুঝতে পারে যে কেউ এখানে এসেছে। সে তখন তার কাছে তার ছেলের জন্য যে তার কি পরিমাণ মন কাঁদে সেটা ব্যক্ত করে। সে বলে যে কত দিন হয়ে গিয়েছে, আমি আমার ছেলের কণ্ঠের আওয়াজ পর্যন্ত পাই না। তার বাবার এমন কথা আবার ইভান দূরে দাঁড়িয়ে শুনছিল। সে আরও বলে যে আমি তো অন্ধ, তাই আমি আমার ছেলেকে খুঁজতেও পারছি না। ওইদিকে ইভান তো তার বাবার এমন অবস্থা দেখে অনেক কষ্ট পায় আর নিজের ব্যর্থতা স্বীকার করে সৃষ্টিকর্তার কাছে তার বাবার জন্য প্রে করে। এরপরে ইভান ইয়ানাকে বলে যে যদিও এর আগে আমি আমার দুইটা ইচ্ছা নষ্ট করেছি, কিন্তু তৃতীয় ইচ্ছা অর্থাৎ আমার বাবার চোখের দৃষ্টি ফিরে পাওয়ার ইচ্ছাটা আমি কোনোভাবেই নষ্ট করতে দেব না। ইয়ানা তখনই ইভানের এই তৃতীয় ইচ্ছাটা পূরণ করে দেয়। তার বাবা যখন লোহার কাজ করছিল তখন সে খেয়াল করে যে হঠাৎ করে সে চোখে দেখতে পাচ্ছে। এরপরে তারা দুইজন সেই নদীর কাছে পৌঁছে যায়। তখন ইভান ইয়ানাকে বলে তুমি আমাকে অনেক সাহায্য করেছো, তাই আমি একাই এই নদীটা পার হতে চাই। এরপরেই সে ইয়ানাকে তার স্কার্ফটা ফেরত দিয়ে দেয়, কিন্তু ইয়ানা তখন তাকে বলে যে আমাদের সম্পর্ক একটা বিনি সুতার মালার মতো, তাই বিপদে পড়লে আমি তোমাকে কখনোই ছেড়ে যেতে পারি না। যদি সফল হই একসঙ্গেই হব, আর ব্যর্থ হলে সেটাও একসঙ্গেই হব। এটা বলে সে নৌকায় গিয়ে বসে পড়ে। এরপর তারা দুজন মিলে একসঙ্গে রওনা দেয়। এদিকে আমাদের বোকা ইভান তো এখনো বুঝতে পারছে না যে ইয়ানা ঠিক তাকে কতটা ভালোবাসে। নৌকা নিয়ে একটু সামনে এগোতে তাদের সব অদ্ভুত রকমের মূর্তির সঙ্গে দেখা হয়ে যায়, যেগুলো আসলে অন্ধকার অঞ্চলের মানে বিপদের সংকেত দিচ্ছিল। এরপর তারা একটা জায়গায় নৌকাটা থামিয়ে একটা উপত্যকায় নেমে আসে, আর ওখানে তারা এই বিশ্বের ত্রাণকর্তার কাছে জিজ্ঞাসা করে যে আমরা ওখানে কিভাবে পৌঁছাবো। ঠিক তখনই ওই ত্রাণকর্তা ইভানকে বলে যে তুমি কি জানো ইয়ানা আমার মেয়ে, আর আমি তাকে মাছ বানিয়েছিলাম যাতে করে সে ওখানকার অভিজ্ঞতা নিয়ে আসতে পারে। এরপর ইয়ানা তার বাবাকে বলে এসব কথা বাদ দাও, আমরা এখানে এসেছি ওই রানীর আত্মাকে খুঁজতে। তখন তার বাবা বলে যে ওই মহিলা অনেক খারাপ একজন মানুষ ছিল। সে রাজাকে বিয়ে করেছিল শুধুমাত্র ক্ষমতার লোভে, আর সে গরিবদের উপর অনেক বেশি নির্যাতন করত, যার কারণে তার আত্মা এখনো মুক্তি পায়নি, পৃথিবীতেই ঘুরে বেড়াচ্ছে। সে দুনিয়াতে বসেও শাস্তি পাচ্ছে, আবার যখন এখানে আসবে তখনও তার শাস্তি কমবে না। এরপরই সেখানে সে রানীর আত্মা চলে আসে, আর সে ইয়ানা এবং তার বাবার সামনে বসে তার মেয়ের সঙ্গে ইভানের বিয়ের প্রাথমিক সম্মতি দিয়ে দেয়। এরপর সেই রানীর আত্মা ইয়ানার বাবার কাছে বলে এবার আমাকে এখান থেকে মুক্তি দাও। কিন্তু ইয়ানের বাবা বলে যে তুমি তখনই মুক্তি পাবে যখন তুমি তোমার দোষগুলো স্বীকার করবে। তার কথা শুনে রানী বুঝতে পারে এবং সিদ্ধান্ত নেয় যে সে তার কুকর্মের সব কথাই স্বীকার করবে। এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা রাজার প্রাসাদ দেখতে পাই, যেখানে ন্যান্সি বসে খাবার উপভোগ করছিল। ঠিক তখনই সেখানে রানীর আত্মাটা চলে আসে আর সবার সামনে অদৃশ্য অবস্থায় বলে যে এই বিয়েতে আমার পুরোপুরি মত আছে। এটা শুনে তো রাজা অনেক খুশি হয়ে যায়, কিন্তু রাজকুমারী ন্যান্সি তো পুরাই অবাক হয়ে যায়। অন্যদিকে সেই অন্ধকার দুনিয়ায় ইয়ানা তার বাবাকে অনেক ধন্যবাদ জানায় আর ইভানের সাথে আবারও পৃথিবীতে ফিরে আসার জন্য রওনা দিয়ে দেয়। নৌকা দিয়ে আসার সময় সে ইভানকে বলে যে তুমি কিন্তু সব থেকে কঠিন কাজটাই সম্পন্ন করে ফেললে, এরপর আমাকে তোমার আর কোনো প্রয়োজন নেই, তুমি আমাকে আস্তে আস্তে ভুলে যাবে,
কারণ এমনিও তুমি রাজকুমারীকে বিয়ে করবে। কিন্তু ইভান তখন তাকে বলে যে, এসব তুমি কি বলছো? আমি তোমাকে জীবনে কখনোই ভুলতে পারবো না। আমি এরকম কাজ কখনো করতেও চাই না। এদিকে ন্যান্সি তো প্রচণ্ড রাগ করে আছে। সে ওই রুমে গিয়ে তার মাকে জিজ্ঞাসা করে যে সে কেন এমন করেছে। তখন তার মা বলে যে, আমার কাছে রাজি হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। তখন সে আরও বলে যে, তুমি কি জানো, ইভান কিন্তু একা একা এই কাজটা করেনি। একটা জাদুর মাছ তাকে সার্বক্ষণিক সাহায্য করে গিয়েছে। এদিকে আমরা ইভান এবং ইয়ানাকে দেখতে পাই। ওই নৌকায় তাদের রাত পার হয়ে সকাল হয়ে গিয়েছে। এরপর ইভান যখন ঘুম থেকে ওঠে তখন দেখতে পায় তাদের নৌকাটা কিনারায় চলে এসেছে। আর সব থেকে আশ্চর্যের বিষয় হলো, ইয়ানার সব স্মৃতি ইভানের মেমোরি থেকে চলে গিয়েছে। সে ইয়ানাকে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করে যে, তুমি কে? তখন ইয়ানা বলে, আমি সাধারণ একজন মেয়ে, আমি নৌকা চালাই। তখন ইভান হুট করে নৌকা থেকে উঠে দৌড়ানো শুরু করে। আর সে মনে করে সে কিছু একটা যেন ভুলে যাচ্ছে। এরপর সে ন্যান্সির কাছে চলে আসে এবং বলে, আমি তো তোমার সব ইচ্ছাই পূরণ করেছি, কিন্তু আমার মনে হয় আমি তোমাকে না, অন্য একজনকে ভালোবাসি, কিন্তু আমি কোনোভাবেই তাকে মনে করতে পারছি না। ন্যান্সি তখন একটু মুচকি হেসে তাকে জিজ্ঞাসা করে যে, তুমি কি তোমার সব কাজ একাই পূরণ করেছো? ইভান তো অনেক সরল মনের মানুষ, তাই সে স্বীকার করে যে সে প্রত্যেকটা কাজে অন্য একজনের সাহায্য করেছে, যে কিনা জাদুটনা করতে পারত। কিন্তু ইভান এখন এটুকু মনে করতে পারছে না যে ওই জাদুর শক্তি দিয়ে আমাকে কে সাহায্য করেছে। এটা শুনে তো ন্যান্সি তখনই তার সৈনিকদের দিয়ে তাকে গ্রেফতার করিয়ে নেয়, কারণ তার রাজ্যে যদি কেউ জাদুর সাহায্য নেয় তবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ইভান তো এখানে পুরোপুরি অবাক হয়ে যায়। সে বিশ্বাসই করতে পারছিল না যে যেই কাজ করার জন্য ইভান এতটা কষ্ট করেছে সেই কাজের জন্যই তাকে আজকে শাস্তি পেতে হচ্ছে। ঠিক তখনই সেখানে ইয়ানা এসে উপস্থিত হয়। সে বলে যে, ইভানকে না মেরে তোমরা আমাকে মারো। ইয়ানা তখন সবার সামনে স্বীকার করে যে, আমি জাদুর সাহায্যে ইভানকে সাহায্য করেছি, তাই মারলে তোমরা আমাকেই মারো। আর তারই স্বীকারোক্তির কারণে ইভানের মৃত্যুদণ্ড বাতিল করা হয়। এদিকে ইভানের মৃত্যুদণ্ড বাতিল করার পর ন্যান্সিকে সেই রাজ্যের রানী হিসেবে ঘোষণা দেওয়া হয়, কারণ সেই উদ্ঘাটন করে বের করেছে যে কারা জাদু করেছে। তাই রাজ্যের নিয়ম অনুসারে সে এখন ওখানকার রানী। আর সে রানী হওয়ার সঙ্গে সঙ্গে তার বাবাকে বন্দী করে ফেলে। এরপর ন্যান্সি বলে যে, আমার প্রথম ইচ্ছে তো পূরণ হলো, বাবাকে তো কারাগারে প্রেরণ করলাম, এখন আমি চাই ইংল্যান্ডের রাজকুমার আমাকে বিয়ের প্রস্তাব দিক। এরপর ইয়ানা জাদু করে ইংরেজ সৈনিকদেরকে তার কাছে নিয়ে আসে এবং তারা ইয়ানার সঙ্গে তাদের রাজকুমারের বিয়ের প্রস্তাব দেয়। আর এটা দেখে তো ন্যান্সির প্রেমিক অর্থাৎ সেই দূত পুরোপুরি ধোকা খেয়ে যায়। আর সে ভাবে যে ন্যান্সি তার সঙ্গে এইভাবে প্রতারণা করতে পারলো। সব থেকে মজার ব্যাপার হলো, ন্যান্সি এরপর তাকে একজন পরিচ্ছন্ন কর্মী হিসেবে এই কাজে লাগিয়ে দেয়। অন্যদিকে ইভান তো সেই জায়গাগুলোতে ঘুরে বেড়াচ্ছিল যেখানে সে ইয়ানার সঙ্গে অনেক ভালো মুহূর্ত কাটিয়েছে, কিন্তু দুঃখের বিষয় হলো এখন সে কিছুই মনে করতে পারছে না। এরপর রাতে যখন সে তার বাবার সঙ্গে দেখা করতে যায় তখন সেখানে জন এবং রনের সঙ্গেও দেখা হয়ে যায়, যারা আসলে শারীরিক পরিশ্রম করতে করতে বেশ চিকন হয়ে গিয়েছে। এরপর ইভানের বাবা তাকে মনে করিয়ে দেয় যে শেষবার সে ইয়ানার সঙ্গে এখানে এসেছিল। এরপর জনের হাতে ইভান শুয়ে এবং সুতো দেখতে পায়, আর তখনই তার সব স্মৃতি মনে পড়ে যায়। সে বুঝতে পারে যে ইয়ানাকে সে ঠিক কতটা ভালোবাসে। তাই সে তার ভালোবাসার মানুষকে আবার ফিরে পাওয়ার জন্য তার বাবা এবং জন রন দুই ভাইয়ের সাহায্য নিয়ে প্রাসাদের দরজাটায় ভেঙে ফেলে। এরপর সে ন্যান্সির কাছে গিয়ে বলে যে, তুমি এখনই ইয়ানাকে ছেড়ে দাও, আর যদি তুমি এটা না করো তাহলে আমি তোমার বিরুদ্ধে সৈনিক হত্যা করার বিশাল প্রতিশোধ নিব। কিন্তু ন্যান্সি তো প্রচন্ড চালাক। সে বলে যে, আমার তৃতীয় ইচ্ছাটা পূরণ করতে হবে, ইয়ানাকে বলো সে যেন তার মতো আমাকে একটা জাদুকরি বানিয়ে দেয়। ইয়ানা তার কথা মেনে নেয়, তার উপর জাদু করে দেয়। কিন্তু এখানে আসে গল্পের সব থেকে বড় টুইস্ট, কারণ ন্যান্সি তখন একটা মাছে পরিণত হয়ে গিয়েছে। আর তখনই ন্যান্সি বুঝতে পারছে নিজের ভালো করার জন্য কখনোই জাদুর ব্যবহার করা উচিত নয়। এদিকে ঠিক তখনই সেখানে মাছদের রাজা চলে আসে। ন্যান্সিকে মাছ মনে করে তাকে সঙ্গে করে নিয়ে যায়। ন্যান্সির এরকম পরিণতি দেখে সেখানে সবাই উল্লসিত হয়ে যায় আর সবাই অনেক মজা করতে থাকে। এরপর ইভানের বাবাকে সেখানকার রাজা করে দেওয়া হয়। আর ইভান এবং ইয়ানা শেষ পর্যন্ত দুজনের মনের কথা নিজেদের কাছে প্রকাশ করে, আর তারা বাকি জীবনটা একসঙ্গে থাকারই প্রতিশ্রুতি দেয়। আর ঠিক এমনই একটা সুন্দর মোমেন্টের মাধ্যমেই আমাদের আজকের এই সুন্দর গল্পটা এখানেই শেষ হয়ে যায়।